প্রিয় দর্শক, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্রে বাঙালি ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন রেসনাইট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক ইনকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ ইনক এবং এনওয়াই কার অ্যান্ড লিমো সার্ভিসেস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহনাজ। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের অতিথি ব্যবসায়ীদের অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে ব্যবসায়ীরা ছাড়াও এখানকার যারা কার অ্যান্ড লিমো সার্ভিসের সাথে সম্পৃক্ত, ব্ল্যাক কার এবং গ্রিন ক্যাব ছাড়াও ইউরোপ এভিদের সাথে সবাই সাথে শাহনাজ ভাই অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে সম্পর্ক রাখেন এবং তাদের সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা তার কাছে শুনবো তার সেবার বিস্তারিত বিবরণ এবং কমিটির সাথে কীভাবে তার থেকে উঠতে হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে শাহনাজ, এখন যে আপনার দুটি সংগঠন, দুটি প্রতিষ্ঠান, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ ইনক এবং অতি সম্প্রতি চালু করেছেন এনওয়াই কার অ্যান্ড লিমো সার্ভিসেস ইনক, দুটো প্রতিষ্ঠানের সেবার বিষয়টা যদি বলেন। আপনাকে বেসিক্যালি এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ যে প্রতিষ্ঠানটা আমার, সেটা হলো ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউস। NY Car and Limo Services Incorporation, basically এটা আমার একটা গ্রিন ক্যাপ এন্ড ব্ল্যাক ক্যাপ পেজ। তো ব্ল্যাক ক্যাপ পেজ এন্ড ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউসের ভিতরে ডিফারেন্স যদি আমরা আনতে চাই, বেসিক্যালি আপনি জানেন যে ইন্স্যুরেন্স বিজনেসে কোনো আমরা স্পেশালাইজ অন ট্যাক্স ইন্স্যুরেন্স, বিশেষ করে পিএলসি ইন্স্যুরেন্স। পিএলসি ইন্স্যুরেন্সটা করতে গেলে আপনার যে কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমেই পলিসিটা সাবমিট করতে হয় এবং ব্রোকারেজ হাউসই এর সম্পূর্ণভাবে হ্যান্ডেল করে। আপনার যে কোনো ধরনের পরিবর্তন সব কিছুই কিন্তু ব্রোকারেজ হাউসের মাধ্যমেই করতে হবে। তারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, এমনকি পেমেন্ট পর্যন্ত ব্রোকারেজ হাউসকে করতে হবে। এটাকেই ব্রোকারেজ হাউস বলে, যেটা আমাদের এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ ছাড়া করা যায় না, ব্রোকারেজ ছাড়া করা যায় না, এবং সেই ব্রোকারেজ যেমনটি অনলাইনে করা যায়, বিভিন্ন অনলাইনে করা যায়, অথবা গাইকো বলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট ইন্স্যুরেন্স সরাসরি ফোন করে পলিসি নেওয়া যায়, কিন্তু টিএসসি সেটা হয় না। সরাসরি কোম্পানি কখনই পলিসি করবে না, শুধু পলিসি করবে না, কোম্পানি কোনো পেমেন্ট নেবে না, কোনো কমিউনিকেশনও করবে না ইন্স্যুরেন্সের সাথে, সবকিছুই থ্রু ব্রোকার। এটাকে ব্রোকারেজ হাউস বলে। এবং এই ব্রোকারেজ হাউস হতে গেলে শুধুমাত্র ব্রোকারেজ বিজনেস বা লাইসেন্স হলেই হবে না, কোম্পানির সাথে এগ্রিমেন্ট থাকতে হবে এবং কোম্পানির নির্দিষ্ট এজেন্ট হতে হবে। আদারওয়াইজ যেহেতু আমি কোম্পানির সাথে কাজ করছি, $1 মিলিয়ন হ্যান্ডেল করতে হচ্ছে, সমস্ত ড্রাইভার আমাকে পেমেন্ট করছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করছি। এবং অ্যাকর্ডিং টু স্টেট ল, কোম্পানি যখন কোনো ইস্যু যখন আমাকে পেমেন্ট করে, তখন সে যদি আমার একটা রিসিপ্ট নেয় এবং আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট না করলে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি বলে ব্রোকারকে পেমেন্ট করেছি, ইন্স্যুরেন্স কোম্পানি বলবে ইয়েস আই গট দ্য পেমেন্ট, বিকজ এটা ল, তার জন্য আমি অথরাইজড এজেন্ট। সো এই কারণে আমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অথরাইজেশন থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে, তখন আমি ব্রোকারেজ হাউস হতে পারবো। এটাকেই বলে আমরা ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউস, যেটা এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ বলে আমরা যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি, এই প্রতিষ্ঠানটাই না কাজ করছি এভাবে। আর যেটা আমরা বেজের কথা বলছি, বেজের কথাটা হলো আসলে যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে এক্সেপ্ট ইউরোক্যাব বাদে আমাদের মার্কেটে যেটা আমি লিমোজিন বলছি বা কার সার্ভিস বলছি অথবা গ্রিন ক্যাব বলছি, যেখানে স্ট্রিট ডেলিভারি, এই প্রত্যেকটা গাড়ি রাস্তায় কাজ করতে গেলে যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হবে, যে প্রতিষ্ঠানের সাথে ইনলিস্টেড থাকবে এবং এই প্রতিষ্ঠানের কাছে একটা প্যাসেঞ্জার কল করবে, এই প্রতিষ্ঠান একটা গাড়ি পাঠাবে, সেই গাড়িতে করে প্যাসেঞ্জার সে ট্রিপ নেবে। এই যে প্রতিষ্ঠানের কাছে যে প্যাসেঞ্জারটা কল করবে এবং প্রতিষ্ঠান যে একটা গাড়ি পাঠাবে, এই প্রতিষ্ঠানটাকে বেজ বলে। গ্রিন ক্যাবের ক্ষেত্রেও একটা প্রতিষ্ঠান মাধ্যমে থাকতে হবে, তবে গ্রিন ক্যাবে যেহেতু মিটার রয়ে গেছে, সেহেতু গ্রিন ক্যাবের পাওয়ার আছে, গ্রিন ক্যাব রাস্তা থেকে কেউ স্ট্রিট হেল্প করলে তাকে প্যাসেঞ্জার দিতে পারে, কিন্তু অন্য কোনো গাড়ি নাই, লিমোজিন বা কার সার্ভিস কারোরই নাই, ব্ল্যাক কারের নাই। তারা সব সময় প্যাসেঞ্জার নিতে হবে, বেজ যে প্যাসেঞ্জারটাকে, এই প্রতিষ্ঠান যে প্যাসেঞ্জারটাকে নেবে, এই প্রতিষ্ঠানটাকেই বেজ বলে। সো আমার এনওয়াই কার আর লিমো একটা ওই ব্ল্যাক কার বেজ এবং গ্রিন ক্যাব বেজ। গ্রিন ক্যাব বেজ গভর্নমেন্ট বলছে, টিএলসি বলছে যে গ্রিন ক্যাব যদিও রাস্তা থেকে প্যাসেঞ্জার তুলছে,
তোলার পারমিশন আছে, কিন্তু তারপরেও তাকে একটা বেজের আন্ডার রেজিস্ট্রি করার আসলে আপনি আপনি তো ব্যাগ এন্ড কার্স আমার ব্রোকারেজ হাউস ছিল, কেন আমি বেসটা করলাম? ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। যে বেসিক্যালি একটা সম্পৃক্ততা রয়ে গেছে আমার সাথে গ্রিন ক্যাবের ইন্স্যুরেন্স আছে। সেই গ্রিন ক্যাব যে পারমিট অনার, সেই পারমিট অনারকে কোনো একটা ওরকম বেজের মতো একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ থাকতে হবে, যার মাধ্যমে সে যদিও প্যাসেঞ্জার নিচ্ছে না, কিন্তু এই গ্রিন ক্যাবের ক্ষেত্রে আরো একটা বিষয় রয়ে গেছে। এই গ্রিন ক্যাব যখন কোনো একটা প্যাসেঞ্জারকে ড্রপ করছে, প্রতি প্যাসেঞ্জারের জন্য সে এডিশনালি একটা 50 সেন্ট পেমেন্ট আছে, which is called MTA tax। ওই 50% সে আবার রিইম্বার্স করবে আইআরএস কে দিয়ে। সে প্যাসেঞ্জার কাছ থেকে 50 সেন্ট নিচ্ছে এবং এই 50% সে আবার আইআরএস কে দিবে। সে যখন এই 50% আইআরএস কে দিবে, সে সরাসরি দিতে পারবে, সে কোনো একটা বেজের মাধ্যমে দিতে হবে। সো সেটা আমার সাথে এনরোলমেন্ট থাকবে, তখন আমাকে সেই 50% দিচ্ছে, আমি এই 50% আবার আইআরএস কে দিচ্ছি। এখন যখন একটা ইস্যু, একটা ক্লায়েন্ট আমার সাথে ইন্স্যুরেন্স আছে এবং সে আবার ওই 50% দেওয়ার জন্য আরেকটা প্রতিষ্ঠানের কাছে আছে, তখন দুটো প্রতিষ্ঠানের কাছে যাওয়া আসা করতে হচ্ছে সবসময়। যে কোনো পরিবর্তন, ওই পারমিট রিলেটেড কোনো কাজ সে করতে গেলে ওই বেজের কাছে যেতে হবে, ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কাজ করতে গেলে সে আমার কাছে আসতে হবে। সো আমি দেখলাম যে এই ক্ষেত্রে নিউ ইয়র্ক মার্কেটে এখন অলমোস্ট 12,000 পারমিটের অ্যাপ্রুভাল আছে। মার্কেটে আউট অফ 12,000 পারমিটের ভিতরে গ্রিন ক্যাব 12,000 পারমিট আছে। 12,000 পারমিটের ভিতরে তো 10,000 পারমিট অলমোস্ট অ্যাক্টিভ আছে। এই 10,000 পারমিটের ভিতরে যতগুলো পারমিট আমার কাছে আছে, এই প্রত্যেকটা ড্রাইভারকে একবার ওই বেজের কাছে যেতে হয়, একবার আমার কাছে আসতে হয়। দুটো স্টপেজে তাদের স্টপেজ দিতে হচ্ছে। সো আমি যদি একটা বেজ করি, তাহলে সে ওয়ান স্টপেজে একই অফিসে একই সাদের নিচে সে পুরো সেবাটা পাচ্ছে এবং সে খুব হ্যাপি হচ্ছে সেই বিষয়ে। যার কারণে আমার বেজটা সেই উদ্দেশ্যে যে কাস্টমারকে সেবা দেওয়ার জন্য আমার বেজটা এসির মাধ্যমে অ্যাকচুয়ালি শুরুটা কিভাবে করবে? যখন লোক মানে আপনার এখানে কিভাবে সে আসবে? প্রথমে ইন্স্যুরেন্স মানে সিস্টেমটা কিভাবে? প্রথম সিস্টেমটা হলো যে সে যখন পিএলসি কাছ থেকে একটা পারমিট পেয়েছে, তখন পিএলসি কে সে নোটিফাই করেছে যে আমি অমুক বেজের মাধ্যমে কাজ করব। সেই বেজের ভিতরে সে এনরোলমেন্ট নিল। তারপরে সে যখন ইন্স্যুরেন্সটা করলো, যে কোনো একটা ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউসের কাছে গিয়ে একটা ইন্স্যুরেন্সটা পরে প্রথম পারমিট পাবে, তারপরে ইন্স্যুরেন্স করবে। প্রথম পারমিট পেলো, তারপরে সে ইন্স্যুরেন্স করলো, করে তারপরে গাড়িটা রাস্তা আনা হবে। তাহলে সে যখন আমার কাছে একটা বেজ আছে, আমার কাছে ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউস আছে, সে আমার বেজে আসলো, সে পারমিটটাকে আমার বেজে আনলো এবং আমার কাছে ইন্স্যুরেন্স করলো, করে আমার সাথে তাহলে তার একই স্টপেজে দিতে আসে। প্যাসেঞ্জারটা তারা রাস্তায় নেওয়ার বলে যে কোনো নিয়ম নেই। ব্ল্যাক ক্যাব এবং কাস্টমারদের ক্ষেত্রে লিভারি যেটা আমরা বলছি, তাদের কোনো অনুমতি নাই, তারা রাস্তা থেকে হেইলিং প্যাসেঞ্জারকে নেয়। কোনো প্যাসেঞ্জার যদি হেইল করে, হাত উঁচু করে, তাকে তারা নিতে পারবে না। কিন্তু গ্রিন ক্যাব পারবে, মিটার ক্যাব পারবে। মিটার ক্যাব বলতে গ্রিন ক্যাব আর ইয়েলো ক্যাব, এই দুটো ক্যাবকে মিটার ক্যাব, এই দুটো ক্যাব পারবে তারা, তারা স্ট্রিট এই পারমিশন আছে। আর যে কোনো গাড়ি বেজকে কল দিতে হবে, বেজ তখন সে যে গাড়িতে সিলেক্ট করবে, সেই গাড়ি যেও করবে, ড্রপ করবে। আর কিস্তিটা কিভাবে পরিশোধ করবে? যেমন আপনার যে প্রিমিয়ামটা সিস্টেম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি হেল্প করে। মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি তারা বলে যে তুমি 25% ডাউন পেমেন্ট এখন দিতে হবে, আর বাকি যে অ্যামাউন্টটা থাকবে 75%, এই 75%টা প্রতি মাসে মাসে 9 ইনস্টলমেন্টে ইস্যুকে শোধ করতে হবে। সেই ইস্যু ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউসে আসবে এবং প্রতি মাসে মাসে 9টা কিস্তিতে তার বছর পরিশোধ করবে। এটা সাধারণত কয় বছর মেয়াদি হয়? 1 বছর মেয়াদি। 1 বছর পর আবার 1 বছর মেয়াদি পলিসি হয়। তবে পিএলসি ইন্স্যুরেন্স ক্ষেত্রে 5টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে, আউট অফ 5 ইন্স্যুরেন্স কোম্পানি, 3 ইন্স্যুরেন্স কোম্পানি সিস্টেম হলে যখনই পলিসি করবে 1st of March পলিসি শেষ হয়ে যাবে। আর 2টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যাদের ইয়ারলি পলিসি তারা ইস্যু করে। এখানে আমাদের অটো ইন্স্যুরেন্স ক্ষেত্রে প্রিমিয়ামের অনেকটা তারতম্য হয় পুরানো ড্রাইভারের জন্য বা অ্যাক্সিডেন্ট হলে বিভিন্ন ক্ষেত্রে। আর এখানে আপনাদের এই এনওয়াই ইন্স্যুরেন্সের যে সার্ভিসটা দিচ্ছেন, জেনারেল ইন্স্যুরেন্স বিশেষ করে কার নিয়োগের ক্ষেত্রে, সেখানে প্রিমিয়ামটা কি ধরনের হয়? ইন্স্যুরেন্স
প্রিমিয়াম ক্যালকুলেশন বলতে গেলে প্রিমিয়াম ক্যালকুলেশনে প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে নিয়ম টিএলসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও অলমোস্ট একই নিয়ম, তবে টিএলসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে গাড়ির মডেল ইয়ার অফ দ্য কারের উপরে লায়াবিলিটি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ভ্যারি করে, বাট প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লায়াবিলিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম ভ্যারি করে না। তার মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ভ্যারি করে কতগুলো জিনিসের উপরে, একটা হলো গাড়ির উপরে, আর একটা হলো ড্রাইভিং রেকর্ডের উপরে, যে গাড়িটা চালাবে তার ড্রাইভিং রেকর্ড কেমন এবং কতদিন তার ড্রাইভিং এজ, রেকর্ড এন্ড এজ, এটার উপরে, আর গাড়ির মডেলের উপরে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে শুধুমাত্র ড্রাইভিং এর এজ এবং ড্রাইভিং এর রেকর্ড এবং টেরিটরি নির্ভর করে। কারণ ব্রুকলিন একটা রেট, কুইন্স একটা রেট, কুইন্সের ভিতরে আবার ভাগ আছে কয়েকটা রেট, জামাইকা একটা রেট, উডসাইড একটা রেট, সানসাইড একটা রেট, আর আমাদের গাড়ির মডেলটা ভ্যারি করে না। কিন্তু টিএলসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইয়ার অফ দ্য মডেল ভ্যারি করে, ড্রাইভিং রেকর্ড ভ্যারি করে, কিন্তু টেরিটরি ভ্যারি করে। ড্রাইভার রেকর্ড এন্ড এজ অফ দ্য ড্রাইভিং লাইসেন্স। এন্ড টিএলসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরো একটা জিনিস ভ্যারি করে, সেটা হলো বেজের উপরে, যে এই ড্রাইভারটা কোন বেজে কাজ করবে। কারণ টিএলসি ইন্স্যুরেন্সের এই ব্ল্যাক কার এবং কার সার্ভিসের ভিতরে যেটা ডেলিভারি বলি আমরা, এটার ক্ষেত্রে 3 ধরনের বেজ হয়ে গেছে, 3 ধরনের স্টাফ আছে, 3 ধরনের রেট। একটা হলো ব্ল্যাক কার বেজ, একটা কার সার্ভিস বেজ, আর একটা লাক্সারি বেজ বলে। এই 3টা বেজে 3 ধরনের রেট হয়ে গেছে। সো বেজের স্ট্যাটাস, গাড়ির মডেল অফ দ্য কার এবং ড্রাইভিং রেকর্ড এন্ড এজ অফ দ্য ড্রাইভিং লাইসেন্স, এইগুলোকে ভ্যারি করে, এইগুলোকে কনসিডারেশনে এনে তারপরে ইন্স্যুরেন্সের রেট আসে। প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একজন ব্রোকার, সরাসরি ব্রোকার, সে তার কম্পিউটার ওপেন করে সমস্ত ইনফরমেশনগুলো সাবমিট করে সে সাথে সাথে রাইট ওয়েতে ইন্স্যুরেন্স বের করে আনতে পারে। টিএলসি ক্ষেত্রে আমরা সেটা পাই না। টিএলসি ক্ষেত্রে আমরা সরাসরি ব্রোকার, কিন্তু এটা ম্যানুয়ালি হয়, এটা প্রথমে সাবমিট করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়, দেন সাবমিট করতে হয়, তারপরে নিতে হয়। আপনারা প্রাইভেট সেবা দিচ্ছেন? আমি প্রাইভেট ইন্স্যুরেন্স করি, আমি টিএলসি ইন্স্যুরেন্স করি, আমি জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স করি এবং ওয়ার্কার্স কম এন্ড ডিসেবিলিটি সেটাও করি, হোম ইন্স্যুরেন্সও করি। সবগুলোই করি, শুধু স্পেশালাইজড অন টিএলসি করা যায়। আর যখন কেউ ধরেন অ্যাক্সিডেন্ট করে তখন তাদের কি কর্তব্য তাৎক্ষণিকভাবে? আমরা আমাদের ড্রাইভারদেরকে সবসময় এডুকেট করে থাকি, এডুকেট করি যে তোমরা যখনই কোনো অ্যাক্সিডেন্ট করবে হাইওয়েতে পুলিশ রিপোর্ট করবে, এবং পুলিশ রিপোর্ট করার সাথে সাথে তোমরা ব্রোকারকে ইনফর্ম করবে। আমার একটা ডিভিশনে আছে, আমরা একটা সেপারেট ম্যান পাওয়ার আছে, আমাদের একই অফিসে আমাদের স্টাফ তারা কাজ করে, শুধু তাই অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করে। আমাদের বিং এ ব্রোকার আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব হলো যখন একটা অ্যাক্সিডেন্ট হবে, যখন একটা পুলিশ রিপোর্ট হবে, রাইট ওয়েতে সেই পুলিশ রিপোর্টটা নিয়ে যখন আমাদের কাছে আসবে, তখন আমরা ওই পুলিশ রিপোর্টের এগেনস্টে আরেকটা ড্রাইভার্স স্টেটমেন্ট তৈরি করব, which called MB-104 সেই MB-104টা আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাবো এবং একটা কপি আমরা আলবেনিতে মোটর ভেহিকলসে পাঠাবো। কারণ এখানে একটা ল বলছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টটা যদি প্রপার্টি ড্যামেজ যদি $1,000 বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই মোটর ভেহিকলসকে রিপোর্ট করতে হবে ওই MB-104 দিয়ে। রিপোর্ট না করলে তার ড্রাইভিং লাইসেন্স যে কোনো সময় টেম্পোরারি সাসপেন্ড হয়ে যেতে পারে, তার জন্য মোটর ভেহিকলসকে রিপোর্ট করতে হয়। সো আমাদের কাছে আসলে আমরা ওই রিপোর্টটা করে এমবিকে দিয়ে দিই এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে নোটিফাই করি। বেজের সেই ক্ষেত্রে কোনো দায়িত্ব রয়েছে? বেজের অবশ্য কোনো দায়িত্ব নেই, বেজ অবশ্য কোনো এটা করে না, নোটিফাই করে না। তবে বেজের আরেকটা ফাংশন, যে বেজের সাথে যখন একটা গাড়ি সম্পৃক্ত থাকে, একটা ব্ল্যাক কার, সেটা বেজের সাথে সম্পৃক্ত আছে, কারণ ব্ল্যাক কার্ডে বেজের মাধ্যমে না থাকলে সে প্যাসেঞ্জার নিতে পারবে না, প্যাসেঞ্জার ড্রপ করতে পারবে না। এই বেজের একটা ওয়ার্কার্স কম্পেনসেশন আছে, ব্ল্যাক কার বেজের জন্য ব্ল্যাক কার ফান্ড বলে, আর কার সার্ভিস বেজের জন্য লিভারি ফান্ড বলে। এই ওয়ার্কার্স কম্পেনসেশনটা কাজ করে ড্রাইভারের ওয়ার্কার্স কম্পেনসেশন। একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, গাড়ি চালানো অবস্থায় যখন সে কোনো জব করছিল
জব করা অবস্থায় যদি সে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে যদি ওয়ার্কার্স কমের কাছে ক্লেম করে, তাহলে বেজের যে ওয়ার্কার্স কম আছে সেই বেজের ওয়ার্কার্স কমের থেকে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি সে জব না করে সে যদি প্লেজার ট্রিপে বেরোয়, তার গাড়িটা কমার্শিয়াল গাড়ি, কিন্তু সে এখন কাজ করছে না, সে ওই তার কমার্শিয়াল গাড়িতে সে তার ফ্যামিলি নিয়ে বাজার করতে বেরোলো, শপিং করতে বেরোচ্ছে, প্রাইভেট ইউজে বেরোচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ওই ক্ষতিপূরণটা ইন্স্যুরেন্স কোম্পানি। আর যদি জবের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ক্ষতিপূরণটা বেজ, সেই বেজের একটা ওয়ার্কার্স কম, সেই বেজের দায়িত্ব ওয়ার্কার্স কমটাকে তাকে পে করা। ক্ষতিপূরণটা সাধারণত কিভাবে নির্ণয় করা হয়, নির্ধারণ করা হয়? ক্ষতিপূরণটা নির্ধারণ করা হয় যে বেসিক্যালি প্রথমত সে অ্যাক্সিডেন্ট হসপিটালে গেল, হসপিটালের কর্তৃপক্ষ তার জন্য ট্রিটমেন্ট করে একটা বিল করলো। প্রথম শুরু হলো বিলটা সে অ্যাম্বুলেন্সে গেল, অ্যাম্বুলেন্সের পরে সেখানে সে ছিল, সেখানে একটা বিল হলো। এই বিলটা আসলে এই বিলটা যে হসপিটাল কর্তৃপক্ষ দিবে, দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল, এটাকে ক্ষতিপূরণ করে। এই বিলটা সে পাঠাবে। যদি সে কাজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বিলটা পাঠাবে সে বেজের কাছে, বেজ তার ওয়ার্কার্স কম। যদি সে প্লেজার ট্রিপে বেরোয় তাহলে এই বিলটা পাঠাবে ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি ওই হসপিটাল কর্তৃপক্ষকে বা অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষকে এই বিলটা, দুইটা গাড়ি ক্ষতিগ্রস্ত হলো, দুজন ড্রাইভারের ক্ষতিগ্রস্ত হলো, সেই ক্ষেত্রে দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুটো গাড়ি দুটো বেজে কাজ করছে, দুটো বেজে কাজ করছে, আলাদাভাবে করছে। এই গাড়িটা ছিল প্যাসেঞ্জার নিয়ে, ওই গাড়িটা ছিল প্লেজার ট্রিপে। যে গাড়িটা প্যাসেঞ্জার নিয়ে ছিল সে বেজের কাছে কমপ্লেন ক্লেম করলো, আর ওই গাড়িটা যে প্লেজার ট্রিপে ছিল সে তার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করলো। দুই পক্ষ থেকে কার কারণে অ্যাক্সিডেন্টটা হলো সেটা তাকে জানাটা করছে। কে দোষী সেটা না, দোষীটা হচ্ছে যে দোষটাকে যখন নিয়ে আমরা কথা বলছি সেটা হলো বডিলি গাড়ির প্রপার্টি ড্যামেজ, গাড়ির ক্ষতিগ্রস্ত জন্য। আর আমরা এখন কথা বলছি ওয়ার্কার্স কম নিয়ে, যেটা তার মেডিকেল ট্রিটমেন্ট, তার এই খরচগুলো এটা দুজনেই পাবে, দুজনেই পাবে, দুই গাড়ি। এটা কার দোষ না দোষ এটা না, এটা কোশ্চেন আসছে, এটা কোশ্চেন আসছে না। আর যখন গাড়ির গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটো গাড়ির ভিতরে গাড়ি ক্ষতি হয়েছে, দুটো গাড়িতে ধাক্কা লেগে গাড়ির হেডলাইট ভেঙে গেছে, এই গাড়ির দরজা নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে ধরা হবে যদি তাদের ফিজিক্যাল ড্যামেজ কাভারেজ না থাকে, ইন্স্যুরেন্স ফিজিক্যাল ড্যামেজ কাভারেজ না থাকে, তখন যে কোম্পানির গাড়ি দোষ করেছে সে কোনো ক্ষতিপূরণ পাবে না। সে আর যার দোষ ছিল না সে এই কোম্পানির কাছ থেকে টাকা আদায় করবে। আর যদি তার দোষ হয়ে থাকে, একজন ক্রস এ ওর কাছে নেই, ও ওর কাছে ফিজিক্যাল ড্যামেজ থাকে, দোষ হোক আর না হোক সেটা ফিজিক্যাল ড্যামেজ কোম্পানির কাছ থেকে আদায় করতে হবে। দুজনেই পাবে সেক্ষেত্রে। ফিজিক্যাল ড্যামেজ থেকে থাকে দুজনেই তার কোম্পানির কাছে টাকাটা নিয়ে নেবে। এরপরে দেখবে যে ফিজিক্যাল ড্যামেজ কোম্পানি যার দোষ ছিল না তার কোম্পানির কাছে টাকা আদায় করলে ওই ফিজিক্যাল ড্যামেজ কোম্পানি। ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইন্স্যুরেন্স অবস্থাটা কি দাঁড়াবে প্রিমিয়ামের ক্ষেত্রে? বেসিক্যালি যদি সম্পূর্ণ রিয়ার এন্ডেড না হয়, যদি দেখা যায় এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো যে আমার এক ড্রাইভার বলছে যে আমি প্রপারলি লেন চেঞ্জ করছিলাম, ও বলবে যে না আমি প্রপারলি লেন চেঞ্জ করছিলাম, সাইড সোয়াইপ হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে অনেক সময় 50-50 ধরে দেওয়া হলে ইন্স্যুরেন্স বেসিক্যালি দুজনেরই ইন্স্যুরেন্স দিতে পারে, বিকজ অফ দুজনকেই ফল্ট হবে। আর যদি সরাসরি রিয়ার এন্ডেড হয়ে যায়, রিয়ার এন্ডেড বলতে বোঝায় যে আমাদের একটা গাড়ি দাঁড়ানো ছিল, আরেকটা গাড়ি তার পিছনে এসে মারছে, যে পিছনে এসে মারছে যে কারণেই মারো পিছনের গাড়ি দোষ, সবসময় পিছনের গাড়ি দোষ, যে কারণেই মারো, সে হঠাৎ করে রাস্তার মাঝখানে বিনা কারণে মারা গেছে, পিছনের গাড়ি ফেলেছে, তাতেও পিছনের গাড়ি দোষ। আর গাড়ি সাধারণ কোনো কিছু যদি চুরি হয়ে যায়, যেমন গ্লাস অথবা নেম প্লেট ইত্যাদি যদি নাম্বার প্লেট ইত্যাদি যদি চুরি, তখন তাৎক্ষণিকভাবে কি করবে এবং এর প্রতিকারের কোনো বিষয় আছে? চুরি হয়ে গেলে যদি নাম্বার প্লেট চুরি হয়ে যায় সেটা ডিফারেন্ট কেস, সেক্ষেত্রে পুলিশ রিপোর্ট করতে হবে, তার রিপ্লেসমেন্ট নাম্বার প্লেট, রিপ্লেস নাম্বার প্লেট দিতে হবে। আর অন্য কিছু ভেঙে গেলে যদি সেটা যদি আমাদের ডিডাক্টেবল বলছে, আবার ফিজিক্যাল ড্যামেজ কাভারেজ থাকে, ফিজিক্যাল ড্যামেজের কাভারেজ একটা ডিডাক্টেবল থাকে। কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে টিএসির ক্ষেত্রে $1000 থাকে, 750 থাকে, আর প্রাইভেটের ক্ষেত্রে $500 থাকে, $250 ডিডাক্টেবল থাকে। তো ডিডাক্টেবলের ভিতরে যদি হয় তাহলে তো $250 ক্ষতি হচ্ছে, তো ডিডাক্টেবল $250 আছে, আমাকে কোনো পয়সা দেবে না। যদি দেখার $500 ক্ষতি হয়েছে কিন্তু ডিডাক্টেবল আছে $250, তাহলে $250 পাবো, ডিডাক্টেবল
সেই ক্ষেত্রে ক্লেম করেন লোকজন। ছোটখাটো মিরর চুরি হয়ে গেলে, ছোটখাটো ভেঙে গেলে, ছোটখাটো জিনিসের জন্য প্লেট গেলে তো কোনো কাভারেজ আসবে না, কোনো পেমেন্ট পাবে না, পুলিশ রিপোর্ট করতে হবে, রিকোয়েস্ট নিতে হবে। একজন ড্রাইভারের ব্ল্যাক কার রয়েছে অথবা ইউরো ক্যাব রয়েছে অথবা গ্রিন ক্যাব রয়েছে এবং তার প্রাইভেট গাড়ি রয়েছে, সেই ক্ষেত্রে তার ইন্স্যুরেন্সের এটা কি হবে? এটার জন্য কোনো মাল্টিপল কার কোনো ডিসকাউন্ট পাবে না, কারণ কি প্রাইভেট গাড়ির ক্যাটাগরি আলাদা, পিএলসি তার লাইসেন্স কয়টা থাকবে সেই ক্ষেত্রে? লাইসেন্স একটাই, তার একটাই লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স একটাই তার, কিন্তু পিএলসি গাড়ি চালানোর জন্য তার পিএলসি একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্স দিয়ে একটা ইউরো ক্যাবের পারমিট আছে, তার আছে ইউরো ক্যাব আছে, তার মেডালিয়ান আছে, আর তার ব্ল্যাক ক্যাব আছে, হয়তো সে ব্ল্যাক ক্যাব চালায়, প্রাইভেট গাড়ি একটা আছে, সে প্রিজার্ভেটিভের জন্য ফ্যামিলি প্রাইভেট গাড়ি চালায়। তিনটা ক্যাটাগরির ইন্স্যুরেন্স, তিনটা গাড়ি ক্যাটাগরি আলাদা, তিন জায়গায় তার পলিসি করতে হচ্ছে। যে কোম্পানি সে ইউরো ক্যাব করছে সেই কোম্পানিতে সে ব্ল্যাক ক্যাব করেনি, আর যেখানে ব্ল্যাক ক্যাব করছে সেখানে সে প্রাইভেট ক্যাব করতে পারে। তো তার জন্য সে মাল্টিপল ক্যাব কোনো ডিসকাউন্ট পাবে না, ইন্ডিভিজুয়াল পলিসি তার রয়েছে, তার রেকর্ড অনুসারে ইন্ডিভিজুয়াল পলিসিতে কোনো মাল্টিপল ক্যাব কোনো ডিসকাউন্ট নেই। আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি সাধারণত কি পরামর্শ দেন, মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি ইন্স্যুরেন্সটা গ্রহণ করার জন্য লাইবিলিটি বা আমাদের পরামর্শ বলতে এখন তো নিউ ইয়র্ক মার্কেটে অনেকগুলো বেস কাজ করছে, ভালো ভালো বেস কাজ করছে, তার মধ্যে উবার রয়ে গেছে, গেট রয়ে গেছে, লিয়া রয়ে গেছে, এই পেজগুলো যারা কাজ করছে এই সমস্ত পেজ এখন মোস্ট অফ দ্য ড্রাইভার যারা কাজ আসছেন সবাই দামি দামি গাড়ি নিয়ে যাচ্ছেন, ভালো ভালো গাড়ি নিয়ে যাচ্ছেন, নতুন গাড়ি নিয়ে যাচ্ছেন। এই নতুন গাড়ি নিয়ে যে যারা কাজ করতে যাচ্ছেন অনেকে ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল একটু এদিক ওদিক প্রবলেম আছে মনে করে যে আমাকে কোনো গাড়ি ডাউন পেমেন্ট দিতে হয়েছে, ইন্স্যুরেন্স ডাউন পেমেন্ট দিতে হয়েছে, যার কারণে তারা ফিজিক্যাল ড্যামেজ কাভার রাখতে চায় না, তার শুধু আর্মির কাভার রাখতে চায়। যদিও ব্যাংক ফোর্স করবে, যেহেতু ব্যাংকে ফাইন্যান্স হয়ে গেছে তাকে ফিজিক্যাল ড্যামেজ কাভার রাখার জন্য, কিন্তু অনেক সময় সে প্রাইভেট ইন্স্যুরেন্স গাড়িটা বের করে নিয়ে সে ইন্স্যুরেন্স কাভার করছে, ব্যাংক জানে না যেটা চেঞ্জ করছে, যার কারণে সে ব্যাংক মনে করছে তার ফিজিক্যাল ড্যামেজ কাভার যাচ্ছে প্রাইভেটটা, তারা ফিজিক্যাল ড্যামেজ কাভার নিচ্ছেন। আমাদের সাজেশন হলো যে তারা যদি ফিজিক্যাল ড্যামেজ কাভার চায় না, খুব তারতম্য একটা হয় না, তবে একটা তারতম্য হয়, একটা অ্যামাউন্ট তাদেরকে বেশি দিতেই হবে ফিজিক্যাল ড্যামেজের জন্য, বাট ফিজিক্যাল ড্যামেজ করা ভালো, কারণ কি একটা দামি গাড়ি যখন কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তারা ইনিশিয়ালি ক্ষতিগ্রস্ত অনেকেই আছে যারা এই ট্রেডে এসে কাজ শুরু করার 2 মাসের মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। প্রিমিয়ামের ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে কি বিভিন্ন স্টেট ভেদে প্রিমিয়ামটা কি তারতম্য হয়? এক স্টেটে এক ধরনের প্রাইভেট ইন্স্যুরেন্সে লিমিট করে, যেমন আমাদের নিউ ইয়র্ক স্টেটের সর্বনিম্ন প্রাইভেট কারের লিমিট হলো 25, 50, 10, আর আমাদের পাশের স্টেট যদি আমি স্টেট নিউ জার্সিতে যাই, নিউ জার্সিতে তারা বলছে যে 555, তাহলে অনেকটা ভেরি করলো 25, 50, 10 আর কোথায় আরেকটা কত লিমিট কমে গেল, মানে $5,000, $10,000 যে প্রপার্টি ড্যামেজ লাস্ট টাইম আমরা বলছি 10 আর 5, তার মানে একটা গাড়ি নষ্ট হয়ে গেলে সে $10,000 পর্যন্ত ক্ষতিপূরণ দেবে তার ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ি রিপেয়ার করার জন্য। নিউ জার্সি বলছে না আমি $5,000 স্টেট টু স্টেট ভ্যারি করছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, বিকজ তার লিমিটও করছে। এক স্টেটে রেজিস্ট্রেশন করে আরেক স্টেটে গাড়ি চালানো যাবে, এবং ইন্স্যুরেন্স লতে বলছে যে নিউ জার্সি একটা গাড়ি সে নিউ ইয়র্ক স্টেটে অ্যাক্সিডেন্ট করেছে, নিউ ইয়র্ক স্টেটে একটা গাড়ির সাথে, এখন নিউ ইয়র্ক স্টেটে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটার ক্ষতিপূরণ দিতে হবে $10,000, গাড়িটার ক্ষতি হয়েছে $10,000। এখন নিউ জার্সিতে বলছে যে তার লিমিট আছে $5,000 দিতে হবে, তার লিমিট $5,000 লিমিটের উপরে পলিসি করেছে, কিন্তু না, ইন্স্যুরেন্স ল বলছে তোমার $5,000 লিমিটের উপরে গাড়িটা পলিসি করা আছে, কিন্তু এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে নিউ ইয়র্কে, সে নিউ ইয়র্ক স্টেটে, সো নিউ ইয়র্ক স্টেটে যখন অ্যাক্সিডেন্ট করেছে তখন নিউ ইয়র্ক স্টেটের সর্বনিম্ন লিমিট হলো $10,000, সো তোমাকে $10,000 পেমেন্ট করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি $5,000 জায়গায় $10,000 দিতে বাধ্য, যেহেতু তার গাড়িটা নিউ ইয়র্কে অ্যাক্সিডেন্ট করেছে।
এখন সে নিউ জার্সিতে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করেনি, কিন্তু যদি সে এখানে রেগুলার নিউ ইয়র্কে গাড়ি চালায় সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্ব বা সে যে ইন্স্যুরেন্স কোম্পানি জানতে পারে তখন ইন্স্যুরেন্স কোম্পানি তখন তাকে বলবে যে তুমি পলিসি চেঞ্জ করে নিউ ইয়র্কের পলিসি না। তার জন্য কখনো এটা পুলিশও ইম্পোজ করে যে তুমি নিউ ইয়র্কের পলিসি না। অনেক সময় দেখা যায় রাস্তায় আউট অফ স্টেটে গাড়ি পুলিশ পুরোবার করছে, পুরোবার করে ড্রাইভারের কাছে দেখতে চাইছে তার ড্রাইভিং লাইসেন্স, এবং ড্রাইভারকে প্রশ্ন করেছে তুমি কি করো, এবং ড্রাইভারকে পুলিশ প্রশ্ন করলে সে তো নিউ ইয়র্কে থাকে, নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স বের করে দিচ্ছে, এবং কথা প্রসঙ্গে বলছে যে আমি জব করি, আমি অমুক কোম্পানিতে জব করি, অফিসে যে ম্যান থাকে বলবে, তখন বলে যে তোমার অফিস ম্যান আটনে তুমি নিউ ইয়র্কে থাকো, নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স ক্যারি করছো, বাট তুমি ইন্স্যুরেন্স ক্যারি করছো ফ্লোরিডা, ইউ আর নট সাপোজ টু ডু ইট। তারা তাকে টিকিট দেয় এবং বলে যে টাইম দিয়ে এই টাইমের ভিতরে তুমি ইন্স্যুরেন্সটা চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নিয়ে তুমি নিউ ইয়র্ক লিমিটে নিউ ইয়র্কের ইন্স্যুরেন্স নাও, কারণ ও কম লিমিটে ফ্লোরিডার ইন্স্যুরেন্স নিয়ে কম পয়সা দিয়ে সে ফ্লোরিডা ইন্স্যুরেন্স ক্যারি করে নিউ ইয়র্কে থাকে। এই জন্য পুলিশ টিকিট দেয়, which is illegal। আরেকটা হলো যে ড্রাইভারস লাইসেন্স যদি তার অন্য স্টেটে থাকে, এখানে যদি সে গাড়ি চালায় তাহলে কি হবে? মানে অটো সাধারণ যারা সেটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, বলা নাই যে অন্য স্টেটের লাইসেন্স সে স্টেটে চালাতে পারবে না, এটা তো পুলিশ তখন এটার জন্য কোনো অসুবিধা নেই। ড্রাইভার লাইসেন্সের রুলের বিভিন্ন স্টেটে কিন্তু স্টেট ল অনুযায়ী কিছুটা আত্মীয় থাকে সাধারণত। সেই ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে এটার কোনো বাধ্যবাধকতা নাই, সে বলতে পারে যে আমার ফ্লোরিডা লাইসেন্স আছে, আমি ফ্লোরিডায় বেসিক্যালি থাকি, এই জন্য ওখানে গিয়ে থাকি, আমি নিউ ইয়র্কে এখন ফ্লোরিডা আসছি, নিউ ইয়র্কে আমি লাইসেন্স চেঞ্জ করি না, চেঞ্জ করি না। কিন্তু রেগুলার যদি সে এখানে থাকে, রেগুলার থাকলেও সাধারণত কোনো অসুবিধা হয় না, বাট রেগুলার যারা থাকে তারা মোস্ট অফ দ্য ক্ষেত্রে লাইসেন্স চেঞ্জ করে। এটার জন্য তার কোনো অসুবিধা একটা বিষয় থাকে যে তার এখানে কোথাও গেলে তার যে ড্রাইভার লাইসেন্সটা তার আইডি, সেই হিসাবে তো সে অন্য স্টেটের আইডি দিয়েও সে ঢুকতে পারে, কোন বিল্ডিং এ ঢুকতে গেলে তাকে ড্রাইভার লাইসেন্স শো করে আইডি শো করে ঢুকতে হচ্ছে, সে ফ্লোরিডার আইডি শো করে ঢুকতে পারে, সে অনুযায়ী আইডি শো করে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে কোনো টিকিট দিবে না, না এক্ষেত্রে পুলিশ করে টিকিট দেবে, এক্ষেত্রে কোনো যেহেতু সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো গেইন করছে না, সে ফ্লোরিডা লাইসেন্স ক্যারি করে ফাইন্যান্সিয়ালি কোনো কিছু গেইন করছে না। ড্রাইভার লাইসেন্সের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম হয়েছে কিনা, যে যারা ভিজিটর হিসেবে বা যাদের এখানে বৈধ কাগজপত্র নাই তারা কি লাইসেন্স পেতে পারে, এরকম কোনো বিষয় আপনার? বৈধ যারা কাগজপত্র নাই তারা বেসিক্যালি ড্রাইভিং লাইসেন্স পেতে পারে না, তাদের ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্সের লতে বলছে যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার 5 না করলে ড্রাইভিং লাইসেন্স বা স্টেট আইডি প্রিন্ট হবে না, এবং আসলেও তা করছে না। অনেকেই বলে যে আমি ভিজিটর হিসেবে আসছি এবং আমি ড্রাইভিং লাইসেন্স বের করেছি, সেটা বিভিন্নভাবে অন্যভাবে বের করেছে, তারা ইনস্ট্রাক্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তারা সোশ্যাল সিকিউরিটি অফিস অনেক সময় তাদেরকে রিফিউজ করেছে, একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার মতো একটা নাম্বার পেয়েছে, ওই নাম্বারটা ডিএমবি কে দিয়ে 5 করে তারা বের করেছে, এরকম কিছু রিউমার আছে মার্কেটে, বাট প্র্যাকটিক্যালি এটা কতটুকু সত্য আমি জানি না। আমাদের যারা আছে তারা হয়তো ওয়ার্ক পারমিট যারা আছে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, সেই ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি নাম্বার না ওয়ার্ক পারমিট আছে, তারা মানে ডকুমেন্টেড, তারা কোনো কারণে ডকুমেন্টেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদের লাইসেন্সটা কি হবে? একটা ড্রাইভিং লাইসেন্স যদি ইস্যু হয় তখন একটা পিরিয়ডের জন্য রিনিউ করা হয়, 8 ইয়ার্স এর জন্য রিনিউ করা হয়, 8 ইয়ার্স এর জন্য তার এক্সপায়ারেশন ডেট পড়ে গেছে, বাট যেহেতু সে টেম্পোরারি ভিজিটরস হিসেবে আছে, তার এখনো কেস অ্যাপ্রুভ হয়নি, তাকে ওয়ার্ক অথরাইজেশনটা দেওয়া হয়েছে অনলি ফর ওয়ার্ক করার জন্য দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের উপর লেখা থাকে যে ভ্যালিড ফর যে কয়দিন ওয়ার্ক অথরাইজেশন রিনিউ আছে ওই কয়দিনের ডেট থাকে, ভ্যালিড ফর সো ডেট। যদি তার ড্রাইভিং কোনো কারণে তার কেসটা ডিনাই হয়ে যায় এবং সে যদি ওয়ার্ক অথরাইজেশন রিনিউ করতে না পারে, তাহলে সে ওই ভ্যালিড ফর ওইটাকে আর রিনিউ করতে পারছে না, কিন্তু সেই ক্ষেত্রে হি ইজ এলিজিবল ফর ড্রাইভ, সি ইজ এলিজিবল ফর ড্রাইভ যতদিন পর্যন্ত এক্সপায়ারেশন ডেট আছে 8 ইয়ার্সে গাড়ি চালাতে পারবে, 8 ইয়ার্স পর রিনিউ করতে পারবে না। কিন্তু বর্তমান ক্ষেত্রে আর নতুন ল করেছে ডিএবি, সেটা হলো যদি তার ওই টেম্পোরারি ভিজিটরসের ডেট এক্সপায়ার করে যায়, তাহলে সে তার নিজের নামে কোনো কিছু রেজিস্ট্রি করতে পারবে না। সে একটা গাড়ি কিনলো, সে একটা বাড়ি কিনলো, সে একটা বিজনেস কিনে রেজিস্ট্রি করতে গেল, বাড়িতে রেজিস্ট্রি করতে গেল, গাড়িতে রেজিস্ট্রেশনের জন্য গেল ডিএমবিতে, ডিএমবি যদি দেখে ওই টেম্পোরারি ভিজিটরস ডেট এক্সপায়ার করে গেছে, তাহলে তাকে ওই গাড়িটা রেজিস্ট্রি করতে দেবে না। তোমার ওয়ার্ক অথরাইজেশন এক্সপায়ার করে গেছে, তোমার এই টেম্পোরারি ভিজিটর এক্সপায়ার করে গেছে,
তুমি এটা তোমার এই গাড়িতে তোমার নামে রেজিস্ট্রি করতে পারো। সেটা আগে থেকে মালিক থাকে, সে যদি আগে থেকে মালিক থাকে তাহলে সেটা চলতে থাকবে, কিন্তু যখন রেজিস্ট্রেশন রিনিউ করতে যাবে তখন কি করবে সে? তখন রিনিউ করতে পারবে না। তখন তার বিক্রি করা বা অন্য কিছু বিক্রি করে দিতে হবে বা কিছু একটা করতে হবে, রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবে ওয়ার্ক পারমিট না থাকা বা রিনিউ না করার জন্য। কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার না হওয়া পর্যন্ত ড্রাইভিং করতে পারবে, গাড়ি চালাতে পারবে। সেটা যেহেতু আপনি বাড়ির ইন্স্যুরেন্স করেন, বাড়ির ক্ষেত্রে সেটা কি বলে? বাড়ির ক্ষেত্রেও সে বাড়ি তো আর রিনিউ করছে না, কোনো কিছু বাড়িতে রেজিস্ট্রি হয়ে গেছে। বাড়ির ইন্স্যুরেন্স যেটা হয়ে গেছে সেটা বাড়ির ইন্স্যুরেন্সের সাথে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন পাচ্ছে না, ডিএমডি যাচ্ছে না, সেটা সে কন্টিনিউ করছে, গাড়ি গ্যাস কন্টিনিউ করে গেল, তাতে কোনো সমস্যা হচ্ছে না। তো হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, গাড়ির ইন্স্যুরেন্সের যেহেতু ডিএমডি আছে সে রিনিউ করতে যাচ্ছে সেই ক্ষেত্রে। আর ইন্স্যুরেন্সের বাধ্যবাধকতা কতটুকু? আপনি যেমন গাড়ির ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক, আর বাড়ির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা কতটুকু? বিশেষ ক্ষেত্রে গাড়ির ইন্স্যুরেন্স বাধ্যবাধকতা রয়েছে, এখানে যে ইন্স্যুরেন্স না থাকলে সে রেজিস্ট্রেশন পাবে না। আর বাড়ির ইন্স্যুরেন্স ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়ে যাচ্ছে, যদি বাড়ি যদি ফাইন্যান্সে হয়ে থাকে তাহলে ব্যাংক তো ফোর্স করবেই ইয়ে করার জন্য। আর বিশেষ করে বিজনেস প্রতিষ্ঠানেও ফোর্স করছে, কারণ কি ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স লাগছে, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স লাগছে। লায়াবিলিটি ইন্স্যুরেন্সের জন্য হয়তো স্টেট ফোর্স করবে না, কিন্তু লায়াবিলিটি ইন্স্যুরেন্সের জন্য ল্যান্ডলর্ড ফোর্স করবে। ল্যান্ডলর্ড ফোর্স, আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, আমি একটা বাড়ি নিয়েছি, ভাড়া নিয়েছি, বিজনেস প্রতিষ্ঠানটা করছি আমার নিজের বাড়ি বা আমার নিজের বাড়িও যদি হয়, তাহলেও ওই বিজনেস প্রতিষ্ঠানে যদি আমার কোনো লায়াবিলিটি ইন্স্যুরেন্স না থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই ক্লেমটা চলে যাবে আমার বাড়ির ইন্স্যুরেন্সের উপরে। যদি আমি ভাড়া বাড়ি হয়ে থাকি তাহলে বাড়িওয়ালা ল্যান্ডলর্ডের ইয়ের উপরে লায়াবিলিটি ইন্স্যুরেন্স উপরে চলে যাবে, তার জন্য ল্যান্ডলর্ড ফোর্স করবে আমাকে লায়াবিলিটি ইন্স্যুরেন্স করার জন্য। আর যদি আমার নিজের বাড়ি হয়ে থাকে তাহলে আমার বিজনেস প্রতিষ্ঠানের অ্যাক্সিডেন্ট আমার বাড়ির ইন্স্যুরেন্সের উপরে চলে যাবে, সো আমি বাধ্য হবো এখানে ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স করতে। এমনি কোনো বাধ্যবাধকতা নেই, এই বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা ওয়ার্কার্স কম এন্ড ডিসেবিলিটি ক্ষেত্রে আছে, এটা লেবার ডিপার্টমেন্ট বলছে তুমি ওয়ার্কার্স কম করতে হবে, তোমার যদি ওয়ার্কার থাকে, আমাদের যদি সব থাকে ওয়ার্কার্স করতে হবে, তাহলে আমাদের সবারই ওয়ার্কার্স কম ডিসেবিলিটি আছে এবং আমাদের লায়াবিলিটিও আছে আমাদের সবারই। সাধারণত যে প্রিমিয়ামের যে বিষয়টা থাকে, প্রিমিয়ামটা নির্ধারিত কোনো একটা সময় শুরু হয় নাকি যে কোনো সময় যখন ইন্স্যুরেন্স করবে তখনই প্রিমিয়ামের মেয়াদটা শুরু হয়? হ্যাঁ, যখন আমরা ইন্স্যুরেন্স করবো, যেদিন থেকে ইন্স্যুরেন্স করবো সেদিন থেকে প্রিমিয়াম শুরু হবে। এটা কি সব ব্ল্যাক কার বা গ্রিন ট্যাপ এগুলোর ক্ষেত্রেও সব ক্ষেত্রে একই ধরনের নিয়ম, সব একই ধরনের নিয়ম। যখন আমরা পলিসিটা করবো তখন থেকে প্রিমিয়াম শুরু হবে। সাধারণত কখনোই কোনো ইস্যু অ্যাডভান্স পেমেন্ট করে না, অ্যাডভান্স যেটা করে সেটা ডাউন পেমেন্ট করে এবং প্রতিটা মাস গাড়ি চালানোর পরে মাসের শেষে এসে ওই মাসের প্রিমিয়ামটা। রিনিউয়ালটাও কি ওই সময়ই হবে? রিনিউয়ালটা ওই যে টিএলসি ক্ষেত্রে হচ্ছে তিনটা কোম্পানিতে বলছি অল রিনিউয়াল হবে 1 মার্চের আগে, আর দুইটা কোম্পানিতে ইয়ারলি হবে। কিন্তু তার তো যে মার্চের মাত্র তারা 3 মাস আগে সেই ইন্স্যুরেন্সটা করবে, তাহলে সেই প্রথম 3 মাসের ইন্স্যুরেন্স পাবে, 3 মাসের ইন্স্যুরেন্স পরে মার্চ মাসের 1 তারিখ থেকে তাকে আবার রিনিউ করবে 1 বছরের মাস। তিনটা কোম্পানি কোন কোন কোম্পানির ক্ষেত্রে নিয়ম? যে তিনটা কোম্পানি আছে সেটা হলো আমেরিকান ট্রানজিট ইন্স্যুরেন্স কোম্পানি, হেয়ারফোর্ড ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড ফিডিউসিয়ারি ইন্স্যুরেন্স কোম্পানি। এই তিনটা কোম্পানি বলছে যে ইয়ারলি পলিসি না দিয়ে তারা পলিসি দিচ্ছে 1 মার্চে পলিসি শেষ হয়ে যাবে। আর যে দুটো কোম্পানি আছে, মায়া ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড গ্লোবাল লিবার্টি ইন্স্যুরেন্স কোম্পানি, এই দুটো কোম্পানি বলছে ইয়ারলি পলিসি। তো সেই ক্ষেত্রে অন্যান্য কোম্পানি এই দুইটা নিয়ম হওয়ার কারণ কি? এটা বলতে পারবো না, কারণ এটা চলে আসছে বছরের পর বছর ধরে, এটা অনেকদিন ধরে আসছে। এটা ফেডারেল গভর্নমেন্ট যেভাবে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, ডিপার্টমেন্ট অফ ইন্স্যুরেন্স এদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, সেভাবে এটা হয়ে আসছে। আর ওভারঅল এখন গ্রিন কার্ড আপনি বললেন যে প্রায় 12,000 পারমিট দেওয়া হয়েছিল, 10,000 একটি আছে, নতুন কোনো পরিকল্পনা রয়েছে কিনা? গভর্নমেন্টের পরিকল্পনা ছিল, টিএসসির পরিকল্পনা ছিল টোটাল তারা 3টা পার্টে 6,000 করে 18,000 পারমিট তারা ইস্যু করবে। কিন্তু 12,000 পারমিট তারা ইস্যু করার পরে অনেক সময় দেখা গেছে যে মোটামুটি সবাই প্রপারলি গাড়িগুলো নামাতে পারছে না। তারা অনেক সময় যারা গাড়ি নামাচ্ছে তারা বলছে তারা ভালো পয়সা আর্ন করতে পারছে না, নাম্বার অফ কার বেশি হয়ে গেছে। এই সমস্ত কিছু রিজনের জন্য টিএসসি থার্ড স্টেপে এসে 6,000 গাড়ি পারমিট ইস্যু করে। 12,000 পারমিট ইস্যু করার পরে তারা আপাতত বন্ধ আছে, নতুনভাবে আর কোনো পারমিট দেয়নি। বাঙালি কি পরিমাণ গ্রিন লাইটের সাথে সম্পৃক্ত ধারণা? বাঙালি গ্রিন ক্যাপ পারমিট আমাদের ভিতরে প্রচুর 25% গ্রিন ক্যাপ পারমিট বেশি।
আর যদি ব্ল্যাক ক্যাপের ক্ষেত্রে বা লিভারের ভিতরে যারা যাওয়ার কষ্ট বাঙালিদের মধ্যে গ্রিন ক্যাপের প্রতি ঝোঁকটা একটু বেশি বলে মনে হয়। গ্রিন ক্যাপের প্রতি ঝোঁকটা বেশি হয়ে গেল যখন গ্রিন ক্যাপ আর্মিটা ইস্যু করলো প্রথমে, তখন একটা রিমার্ক ছড়িয়ে যায় যে একটা মেডালিয়ান ইস্যু হচ্ছে। তা ইউরো ক্যাপের মেডালিয়ান আপনি জানেন যে ভ্যালু ইনক্রিজ হতে হতে এখন একটা প্রাইভেট মেডালিয়ানের মূল্য চলে আসছে বিলিয়ন টাকা, যদি এখন ভ্যালু অনেক ফল করেছে বিকজ অফ দা বিভিন্ন প্লাকার কোম্পানি আসলে মার্কেটে, কিন্তু ভ্যালু ছিল $1 মিলিয়ন একটা পারমিটের মেডালিয়ানের দাম। লোকজন তখন মনে করেছে যে হ্যাঁ গ্রিন পারমিটে যেটা আসছে ইটস অন শর্টস অফ মেডালিয়ান, সো তখন সবাই ঝুঁকে পড়ছে ওই পারমিটটা নেওয়ার জন্য। পরে যদি দেখলো না ইটস নট অ্যাজ লাইক অ্যাজ মেডালিয়ান, ইটস এ পারমিট, ডিফারেন্ট ওয়েতে ফাংশন করছে, তখন অনেকে নিরাশ হয়ে পড়ছে, অনেক সারেন্ডার করছে, কেউ করে নেয়নি, কেউ সেল করে দিচ্ছে। এইভাবে এখন ভ্যালু খুব একটা বেশি নাই, $4,000 আর উবার নামক একটা বেজের কথা শোনা যায়, তো সেক্ষেত্রে আপনাদের যে বেজ আপনি যেটা শুরু করলেন, যেটা আপনারা শুরু করলেন আপনার কোম্পানি, দুটার মধ্যে তফাৎটা কি? বেসিক্যালি আমার বেজটা ব্ল্যাক কার্ড বেজ এন্ড গ্রিন ক্যাপ বেজ। উবার একটা ব্ল্যাক কার্ড বেজ, উবার বেজের যে স্টার্টাস ক্যারি করে উবার বেজ, আমিও একই স্টার্টাস ক্যারি করি। আমার বেজে একটা এডিশনাল আছে, আমার SHL এন্ডোর্সমেন্ট নেওয়া আছে যে আমার বেজে আমি একটা গ্রিন ক্যাপ দিয়ে এনরোল করতে পারি, উবার সেটা পারে না, উবার প্রয়োজন নাই, উবার করছে না। আমি গ্রিন ক্যাপ নিয়ে কাজ করি, আমি ব্ল্যাক ক্যাপ নিয়ে কাজ করি। উবার যেরকম বেজ আছে ব্ল্যাক ক্যাপ বেজ, আমাদেরটাও ব্ল্যাক ক্যাপ বেজ। উবার তাদের লার্জ আকারে তারা ইয়ে করে, প্যাসেঞ্জারকে নেয়, প্যাসেঞ্জার দেয়। আমরা লার্জ আকারে শুরু করতে পারিনি, আমরা কেবল অ্যাপস নিয়ে কাজ করছি, আমরা হাঁটিহাঁটি পাপা স্মল স্কেলে আমরা প্যাসেঞ্জার নিয়ে কাজ করছি। তো আপনার এই দুইটা প্রতিষ্ঠানের তরফ থেকে বাঙালি কমিউনিটির প্রতি কি পরামর্শ থাকে? আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স, বিশেষ করে ট্যাক্সি ইন্স্যুরেন্স বা গাড়ি ইন্স্যুরেন্স ইজ এ ম্যান্ডেটরি, করতেই হবে। ব্রোকার টু ব্রোকার রেট ভ্যারি করে না, ব্রোকার টু ব্রোকার সার্ভিস ভ্যারি করে। সো আমারও প্রতি যে আমরা যদি আমাদের কমিউনিটির প্রতি যে আমরা একই ভাষায় কথা বলতে পারি, আমি জোর গলায় বলি যে আমি যথেষ্ট চেষ্টা করি সেবা দেওয়ার জন্য প্রতিটা ইস্যুকে। সো আমার প্রতিষ্ঠানে আসলে সর্বাধিক ধরনের সহযোগিতা করবো। এবং আমার অফিসে এমনও লোক আছে রিক্রুট করা যারা বিভিন্নভাবে টিএলসিতে গিয়েও সেবা প্রদান করে থাকে। টিএলসিতে একটা ড্রাইভার কোনো একটা কারণে সে এফেক্টেড হয়েছে, সে কথা বলতে পারছে না, টিএলসিকে বোঝাতে পারছে না, আমার অফিস থেকে লোক যে টিএলসিতে তাকে হেল্প করে। ডিএমপিতে কোনো কাজে আটকা পড়ে গেছে, আমার অফিসের লোক যে ডিএমপিতে হেল্প করে। এই ধরনের সব ধরনের সেবা দিয়ে থাকি। সুতরাং আমার প্রতিষ্ঠানে আসলে বেজেরও সুবিধা পাবে, ইন্স্যুরেন্সের সুবিধা পাবে, সব ধরনের সহযোগিতা পাবে। এবং যারা ভাষাগত বিভিন্ন সমস্যা থাকে, ভাষাগত সমস্যা থাকে, সেগুলো সমস্যা সমাধান আমরা একই ভাষায় কথা বলছি। বাংলাদেশি কমিউনিটি আমাদের কাছে আমরা একই ভাষায়, যদিও আমরা শুধু বাংলাদেশি কমিউনিটি নিয়ে কাজ করছি তা না, আমাদের সাথে সব কমিউনিটির লোক কাজ করছে। আমাদের সাথে ইন্ডিয়ান ড্রাইভার রয়ে গেছে, পাকিস্তানি ড্রাইভার রয়ে গেছে, নেপালি ড্রাইভার রয়ে গেছে, স্প্যানিশ ড্রাইভার রয়ে গেছে, ব্ল্যাক ড্রাইভার রয়ে গেছে, আমাদের সাথে প্রচুর, একজন দুজন না প্রচুর, আর বাংলাদেশি লোক রয়ে গেছে। তো বাংলাদেশিদের সাথে যেহেতু আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলি, তো বাংলাদেশিদের প্রতি অনুরোধ যদি আমাদের কাছে আসেন আমরা সবাই দিব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।